ওকে, তাহলে স্টিরিওকেমিস্ট্রিতে আমরা বেসিক্যালি গত ক্লাসে সিএন অ্যাক্সিস মানে প্রপার অ্যাক্সিস অফ সিমেট্রি, তার প্রকারভেদ, মানে কাকে আমরা প্রিন্সিপাল অ্যাক্সিস বলবো যদি মাল্টিপল সিএন অ্যাক্সিস থাকে, সেইটা আমরা বুঝেছি। আর আমরা মেনলি কি পড়েছি যে কত ধরনের সিগমা প্লেন আছে, মানে কাকে বলবো সিগমা ভি, কাকে বলবো সিগমা এইচ, এবং সিগমা মলিকুলার প্লেনটা কীরকমই হয় সেটাকেও আমরা একটু একটু পড়ে আমরা বুঝেছি। আচ্ছা, আজকে দেখ আমরা এবং গতদিন আমরা ইনভার্সন সেন্টার বা আই নিয়ে আবার একটু আধটু আমরা এক্সাম্পলগুলো দেখিয়েছিলাম। তো এবারে আজকে আমরা শুরু করব কি থেকে না, এসএন অ্যাক্সিস, ইমপ্রপার অ্যাক্সিস অফ সিমেট্রি, ইমপ্রপার অর অল্টারনেট অ্যাক্সিস অফ সিমেট্রি, ইমপ্রপার অর হচ্ছে অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি, এসএন অ্যাক্সিস। এইটাকে আমরা বলবো এক কথায় রোটেশন অ্যান্ড রিফ্লেকশন, রোটেশন অ্যান্ড রিফ্লেকশন দুটো একসাথে। এক্সাম্পল কি না, আমরা একটা এক্সাম্পল নিয়েছিলাম, যদি সেইটাকে আবার একটু আমরা রিক্যাপিচুলেট করি যে আলফা ট্রুক্সিলিক অ্যাসিড এরকম একটা 4 মেম্বার ড্রিঙ্ক, সাইক্লোবিউটেন, তার এরকম করে অ্যাবাভ বিলো বন্ডগুলো আছে, এখান থেকে পিএইচ এইচ দে, ওপরে CO2 এইচ দে, উল্টো দিকে পিএইচ এর উল্টোটা হবে এইচ, এখানে পিএইচ, এখানে হবে উপরে এইচ, এই নিচে CO2 এইচ। এবারে কি আমরা করতে বলেছি না, এই মাঝখানের পয়েন্ট দিয়ে এইখান থেকে একটা অ্যাক্সিস একটা ড্র করো, ড্র করে কত ডিগ্রি অ্যাঙ্গেলে বলেছি ঘোরাতে, সরি 180 ডিগ্রি ক্লকওয়াইজ ডিরেকশনে মনে কর। এটাকে নাম্বারিং না করলে একটু মুশকিল, তাহলে এটা 1 2 3 4, তাহলে একটা আসবে 3-এর জায়গায়, 3টা যাবে 1-এ, 2 আসবে 4-এর জায়গায়, 4 আসবে 2-এর জায়গায়। তাহলে আমাদের পিকচারটা হবে গিয়ে এইরকমই, এই আর এই, তাহলে এখানে আসবে এইচ এবং পিএইচ, এখানে উল্টোটা পিএইচ এইচ, এখানে আসবে এইচ CO2 এইচ, এখানে আসবে CO2 এইচ। এবারে কি নিয়মটা না, যে অ্যাক্সিসটা যেদিকে আছে তার পারপেন্ডিকুলারে রিফ্লেকশনটা আমাকে করতে হবে, এই নিয়মটা মাথায় রাখতে হবে। তার পারপেন্ডিকুলার, এই পারপেন্ডিকুলার বস্তুটা সম্বন্ধে খুব স্বচ্ছ ধারণা রাখতে হবে, এবং এই সাইক্লোবিউটেনটাকে এরকম ভাবে ভাব, এই হাতের তালুর প্লেনে এখন যদি থাকে তার মিরর ইমেজটা এরকমই হবে, মানে এটা ভেতরের দিকে যেন এটাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এটাকে যেই আমি ঢুকিয়ে দিতে বলছি, তাহলে এটা আমার 1, এই 2, এই 3, এই 4 নম্বর কার্বন, তাহলে আগে দেখ কোন কার্বনের মিরর ইমেজ কোনটা সেইটাকে আগে ঠিক কর। এইটা 3-এর ইমেজ 3 প্রাইম, এইটা 4-এর ইমেজ 4 প্রাইম, এটা হবে 1-এর ইমেজ 1 প্রাইম, এটা হবে 2-এর ইমেজ 2 প্রাইম। এইটাকে আগে করবি, এবারে গ্রুপগুলো বসা, যে আয়নার কাছে আছে সেও আয়নার কাছে থাকবে, তাহলে 1-এ নিচে পিএইচ 1 প্রাইমে এই জিনিসটা থাকবে। 3-এ ড্র কর, তাহলে এখানে থাকবে এইচ, এই থাকবে পিএইচ। 2 প্রাইমে উপরে থাকবে CO2 এইচ, এখানে এইচ, এখানে এইচ, এই CO2 এইচ, তাহলে এটা 1 নম্বর, এটা 2, এটা 3, তাহলে 1 and 3 এই দুটো স্ট্রাকচার 1 and 3, these two structure indistinguishable, so this axis is called improper or alternating axis of symmetry of order 2, মানে এটাকে বলা হবে S2 axis।
তাহলে ডেফিনেশনটা মুখস্থ করতে হবে। ইফ উই পাস অ্যান ইমাজিনারি অ্যাক্সিস থ্রু এ মলিকুল অ্যান্ড উই রোটেট দ্য অ্যাক্সিস and we rotate the molecule through the axis by an angle 360 by n, we get a second structure. If we take a reflection perpendicular to the axis and we get a indistinguishable third structure of first one, then the axis will be called improper or alternating axis of symmetry of order n, or the axis will be called SN axis. এইবারে যে কথাটা আমাদের ক্লিয়ার রাখতে হবে, রোটেশন ফলোড বাই রিফ্লেকশন এরকম কোনো কিন্তু নিয়ম নেই। আগে রিফ্লেকশন করিয়ে তারপরে রোটেশনও কিন্তু করতে পারি, কিন্তু সবসময় রিফ্লেকশন আর রোটেশনের অ্যাক্সিসটাকে পারপেন্ডিকুলার হতে হবে। এখানে আগে রোটেশন করেছি পরে রিফ্লেকশন, কিন্তু আগে রিফ্লেকশন করিয়ে পরে রোটেশনও কিন্তু আমরা করতে পারি। সেরকমই একটা এক্সাম্পল আমরা যদি দেখাই, দেখ এইটাকে একটু ঠান্ডা মাথায় মুখস্থ করতে হবে, এটা এই ভিডিওতে বোঝানোটা একটু মুশকিল। কি সেটা না, আমরা এই মলিকুলটার কথা বারবার বলেছি, মেসোটার্টারিক অ্যাসিড। মেসোটার্টারিক অ্যাসিডের অ্যান্টি কনফর্মার এই CO2H, এই OH H, এই OH H, এই CO2H। আমরা কি কি করব, এর একটা রিফ্লেকশন ইমেজ ড্র করব। রিফ্লেকশন ইমেজ মানে এই পয়েন্টটা থেকে মলিকুলের ভেতরে একটা আয়না দেব, মলিকুলের ভেতরে একটা কি আমরা দিচ্ছি না, একটা মিরার। এখন এই যে ছবিটা, এইটাকে বলা হয় সহর্স, তোরা সেটা পরে পড়বি। এটা এরকমই খানিকটা দেখ, যে মানে এটাকে দেখতে কিরকমই লাগে, এরকম টাইপের। এরকম যদি একটু ধরে বোঝাই, যে এই রকমই একটা অ্যাটম, এই একটা বন্ড, এদিকে সোজাসুজি কার্বন মানে কার্বন বন্ড, আর ওপরে একটা কেউ আছে। এই ওপরে এইটাকে আমি যদি বলি, এই সবুজটাকে যদি বলি CO2H, তাহলে এই দিকটা হবে, এই পেনটা এদিকে আছে OH, এই দিকে মোটা পেনটা আছে গিয়ে এই হাইড্রোজেনটা, আর এদিকে এই সোজাসুজি এই কার্বন। এখানে আবার কি না, ঠিক উল্টোটা, এরকমই এই উল্টোটা। নিচের দিকে আছে CO2H, এদিকে আছে হাইড্রোজেন, এদিকে আছে গিয়ে OH, ওই বোর্ডের ছবিটার সঙ্গে যদি ম্যাচ করে। এবারে এর মাঝখানে যদি আয়না রাখি, আয়নাটা এরকম ভাবে রাখা যে এই পাশের ইমেজটা এপাশে পড়বে আর এপাশের ইমেজটা ওপাশে পড়বে। খুব কঠিন এটা, মানে ভিডিওতে বোঝানোটা খুব কঠিন, একটু সামনাসামনি হলে খুব ভালো হয়, কিন্তু কিছু করার নেই। মানে আয়নাটা মাঝখানে আমরা প্লেস করাচ্ছি, এটার ইমেজটা পড়বে ওই কার্বনটার উপরে, আর ওই কার্বনে যারা আছে তার ইমেজটা পড়বে এই কার্বনটার উপরে। ফলে সেইটার ছবিটা হবে, এপাশের ইমেজটা যদি ওপাশে গিয়ে পড়ে, তাহলে এই হবে CO2H, এটা সামনের দিকে আছে এই OH, আর এইটার ইমেজ হবে এইটা, এই CO2H, এই H, এই OH। মানে এইটার ইমেজ এখানে, এই পুরোটার ইমেজ পড়বে এখানের, আর এই পুরোটার ইমেজ পড়বে এইখানে। এইভাবে সিস্টেমটা। তাহলে এই যদি আমরা রিফ্লেকশন নেই, তার পারপেন্ডিকুলারে এই বরাবর যদি আমরা 180 ডিগ্রিতে ঘোরাই, মানে আমরা রোটেশন যে আমরা নেব, তাহলে কি হবে, সবাই যদি 180তে ঘুরে
এই CO2H 180 মানে এখানে CO2H, এই OH টা তার 180 মানে এখানে, এই H তার 180 মানে এখানে, এই কার্বনের এই CO2H তার 180 মানে ঠিক উল্টো দিকে, আর এটার 180 এখানে 180 এখানে, তাহলে এটা 1 নম্বর, এটা 2, এটা 3। তাহলে দেখ কি হচ্ছে 1 এবং 3 এই দুটো স্ট্রাকচার ইনডিস্টিংগুইশেবল, 1 এবং 3 এই দুটো স্ট্রাকচার ইনডিস্টিংগুইশেবল। ফলে এই অ্যাক্সিসটাকেও আমরা বলবো S2 অ্যাক্সিস, এটাকেও আমরা বলবো S2 অ্যাক্সিস। এইটাকে একটু মুখস্থ করো, আমরা আর বিশেষ কিছু এক্সাম্পলের মধ্যে আপাতত আসছি না। এইবারে আমরা এইটাকে সামারাইজ করি, যে আমরা আবার দেখ গো ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, মানে আবার ফিরে চলে যাচ্ছি। আমরা কি পড়ছিলাম না, কোনো মলিকুল অপটিক্যালি অ্যাক্টিভ কি করে বুঝবো, সেইটার জন্য আমরা কোশ্চেন করেছিলাম। তখন অ্যান্সারটা কি, যে মানে যদি হাতে সত্যি সত্যি কোনো থাকে মলিকুল, তাহলে তাকে পোলারিমিটার যন্ত্রে ঢুকিয়ে দেখতে হবে। আর যদি স্ট্রাকচার দেওয়া থাকে, তাহলে তার মিরর ইমেজ ড্র করে সেটাকে সুপার ইম্পজিবিলিটি টেস্ট করাতে হবে। সুপার ইম্পজেবল মানে যদি হয় তাহলে অপটিক্যালি অ্যাক্টিভ নয়, আর যদি মিরর ইমেজের সঙ্গে সুপার ইম্পোজ না করে তাহলে অপটিক্যালি অ্যাক্টিভ এবং সেটা কাইরাল। তারপরে আমরা কি বলেছিলাম, যে এটা করা খুবই কঠিন কাজ, ছোট কিছু মলিকুলের ক্ষেত্রে সত্যি, কিন্তু বড় মলিকুলের ক্ষেত্রে সমস্যাজনক। তখনই আমরা কার হেল্প নিয়েছিলাম না, সিমেট্রি অপারেশন। গত 2-3টে ক্লাসে আমরা ডিটেলসে সিমেট্রি অপারেশন সম্বন্ধে পড়লাম, 4টে সিমেট্রি অপারেশন পড়লাম। এইদিকে লিখছি CN, এখানে লিখছি সিগমা, কমা লিখছি I, কমা লিখছি SN। এটাকে একদিকে লিখছি, বাকিগুলোকে একদিকে লিখছি। বেশ, এবারে আমরা আসি সিমেট্রি অপারেশনের সঙ্গে অপটিক্যাল অ্যাক্টিভিটির কোথায় রিলেশনশিপটা আছে। রিলেশনশিপটা কোথায়, কোনো মলিকুলে যদি এই 3টে সিমেট্রি এলিমেন্ট অ্যাবসেন্ট থাকে, ঠান্ডা মাথাতে একবারে ঢুকিয়ে নেই, কোনো মলিকুলে এই 3টে সিমেট্রি অপারেশন যদি অ্যাবসেন্ট থাকে, 3টেকেই অ্যাবসেন্ট থাকতে হবে, তখন মলিকুলটা হবে অপটিক্যালি অ্যাক্টিভ। তখন এই মলিকুলটা হবে, তখন ওই মলিকুল হবে অপটিক্যালি অ্যাক্টিভ। এই 3টে সিমেট্রিকেই অ্যাবসেন্ট থাকতে হবে, 3টেই। কোনো একটাও যদি প্রেজেন্ট থাকে, ইফ এনি ওয়ান প্রেজেন্ট, দেন দ্য মলিকুল ইজ অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। আবারও বলছি, সিগমা ISN এই 3টে সিমেট্রি এলিমেন্টকে অ্যাবসেন্ট থাকতে হবে, all 3 অ্যাবসেন্ট, then the molecule will be optically active. If any one of these 3 is present, then the molecule will be optically inactive. CN অ্যাক্সিসের সঙ্গে এটা আছে কি নেই, তার ওপরে মলিকুল অপটিক্যালি অ্যাক্টিভ হবে কি হবে না, তার কোনো রিলেশনশিপ নেই। ইমমেটেরিয়াল, ইট ইজ ইমমেটেরিয়াল whether CN axis present or absence for being optical activity of a molecule, এর সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে কি কেসটা দাঁড়ালো, আমাকে যদি একটা মলিকুলের স্ট্রাকচার দিয়ে দেয়, দিয়ে আমাকে বলে যে এই মলিকুলটা অপটিক্যালি অ্যাক্টিভ হ্যাঁ কি না, তাহলে আমাকে কি করতে হবে, সিগমা টেস্ট করতে হবে, I টেস্ট করতে হবে, SN টেস্ট করতে হবে। সিগমা I SN এইগুলো আমাকে টেস্ট করতে হবে। এটা অ্যাবসেন্ট কিনা দেখতে হবে,
এটা অ্যাবসেন্ট কিনা দেখতে হবে, এটা অ্যাবসেন্ট কিনা আমাকে চেক করতে হবে। তারপরেই আমি বলতে পারবো যে এই তিনটেই যদি অ্যাবসেন্ট থাকে তখনই আমি বলবো কি যে এই মলিকুলটা অপটিক্যালি অ্যাক্টিভ হ্যাঁ কিনা। বেশ, এইবারে অনেকগুলো কথা খুব ধীরে ধীরে বলছি, বারবার করে বলছি, খাতাতে লিখে লিখে প্র্যাকটিস কর। এবারে তুই ভাব যে একটা মলিকুলের স্ট্রাকচার দিয়েছে, অপটিক্যালি অ্যাক্টিভিটি আমাকে টেস্ট করতে হবে, এই তিনটে আছে কিনা দেখতে হবে। একটা কঠিন কাজ যে এতগুলো টেস্ট করব। এবারে একটু শর্টকাট আছে মেথড, মানে একটু ফাঁকিবাজি মেথড। কি সেই ফাঁকিবাজি মেথড? না, আমাদের আয়ত্তের বাইরে, কিন্তু যারা গ্রুপ থিওরি নিয়ে কাজ করে তারা প্রমাণ করেছে যে কোনো মলিকুলে যদি আই থাকে তাহলে সেখানে S2 আছে। কোনো মলিকুলে যদি ইনভারশন সেন্টার থেকে থাকে, মানে যে মলিকুলে আই আছে সেখানে S2 আছেই আছে, মানে S2 = I, এটা এস্টাবলিশড। কোন মলিকুলে যদি সিগমা থাকে তাহলে সেই মলিকুলে S1 আছে। এই কথাটা আমাদের বিশ্বাস করতে হবে, কারণ এটা এস্টাবলিশড, এটা ধ্রুব সত্য কথা। এবারে চিন্তা কর, সিগমার টেস্ট আমি করতে পাচ্ছি, আই এর টেস্ট করতে পাচ্ছি, এস এর টেস্ট করা মানে কি S1 আছে কিনা করতে হবে টেস্ট, S2 আছে কিনা টেস্ট করতে হবে, S3 আছে কিনা টেস্ট করতে হবে, S4 এটসেট্রা এটসেট্রা আমাকে টেস্ট করতে হবে, ঠিক তো? কারণ কোন মলিকুলে Sn অ্যাবসেন্ট মানে S1 অ্যাবসেন্ট, S2 অ্যাবসেন্ট, S3 S4 এরা সবাই অ্যাবসেন্ট হতে হবে। তাহলে আমাকে একবার একটা একটা করে S আমাকে টেস্ট করতে হবে। এখন চিন্তা কর, আমি যদি বলি যে S1 অ্যাবসেন্ট, S1 অ্যাবসেন্ট, তাহলে S1 সমানই সিগমা, তাহলে আমি বলতে পারি তাহলে সিগমা অ্যাবসেন্ট। তাহলে আমাকে আর সিগমা টেস্ট করার কোনো প্রয়োজনীয়তা নেই। যদি আমি দেখতে পাই যে S1 অ্যাবসেন্ট তাহলে সিগমাও অ্যাবসেন্ট। যদি আমি দেখি S2 অ্যাবসেন্ট তাহলে আইও অ্যাবসেন্ট, কারণ I সমান S2। তাহলে দেখ, এই দুটো টেস্ট না করলেও হবে, শুধু যদি আমি Sn টেস্ট করি, পর Sn টেস্ট করে গেলাম, সেটা দিয়েও আমি বলতে পারি। মানে আমি যদি বলি কোনো মলিকুলে Sn অ্যাবসেন্ট, কোন মলিকুলে Sn অ্যাবসেন্ট, n এক থেকে পরপর Sn অ্যাবসেন্ট মানেই আমি বলবো যে ওই মলিকুলটা অপটিক্যালি অ্যাক্টিভ। কারণ Sn অ্যাবসেন্ট মানেই S1 অ্যাবসেন্ট, S2 অ্যাবসেন্ট, আর S1 মানে সিগমা অ্যাবসেন্ট, S2 মানে I অ্যাবসেন্ট। তাহলে শর্টকাট কি দাঁড়ালো? না, শর্টকাট দাঁড়ালো যে Sn অ্যাবসেন্স এইটা আছে কিনা আমাকে চেক করতে হবে। তোরা ভাবছিস যে এ কি জ্বালারে বাবা, সহজ করতে গিয়ে কাজটা তো কঠিন হয়ে দাঁড়ালো। তার কি কারণ? তার কারণ সিগমা মানে একটা প্লেন আছে কিনা দেখাটা খুবই সহজ, আই সেটাও দেখাটা খুব সহজ, Sn চেক করাটা খুব কঠিন ব্যাপার। Sn চেক করাটা খুব কঠিন। একবার রোটেশন করো, তার পারপেন্ডিকুলারে রিফ্লেকশন নাও, বা আগে রিফ্লেকশন নাও তার পারপেন্ডিকুলারে রোটেশন করো। হ্যাঁ, এটা সত্যি কঠিন কাজ। থিওরিটিক্যালি যখন আমাকে কোশ্চেন করবে যে এমন একটা সিমেট্রি অপারেশনের নাম করো যেটা দিয়েই, ওই একটা দিয়েই তুমি বলতে পারো যে কোনো মলিকুল অপটিক্যালি অ্যাক্টিভ হ্যাঁ কি না, তখন তুই বলবি যে ইফ Sn অ্যাবসেন্স দেন দ্য মলিকুল ইজ অপটিক্যালি অ্যাক্টিভ। আমি এটা চোখ বন্ধ করে বলবো। কিন্তু বাস্তবে Sn চেক করাটা মুশকিল, কারণ Sn চেক করতে গেলে তোকে S1 চেক করতে হবে, S2 চেক করতে হবে। এবার ঠান্ডা মাথাতে
আমরা আমাদের সিলেবাসের ভেতরে আসি। আমাদের সিলেবাসে যত মলিকুল আছে, মানে আন্ডার গ্রাজুয়েট সিলেবাসে যে ধরনের মলিকুল নিয়ে আমরা কাজ করব, সেই মলিকুলগুলোর অপটিক্যাল অ্যাক্টিভিটি টেস্ট করতে আমরা যাচ্ছি। তাহলে আমি প্রথমে S1 চেক করলাম, মনে কর অ্যাবসেন্ট। S2 চেক করলাম, মনে কর অ্যাবসেন্ট। এবারে কোথায় আসবো? S3, তারপরে S4। এরপরে আর যাওয়ার দরকার নেই। এরপরে আর ওগুলো দিয়ে ওই রকম কোনো মলিকুল নেই আমাদের সিলেবাসে যেখানে S4 এর বেশি আমাকে যেতে হবে। আরো সহজ করে বলি, আমাদের সিলেবাসে S3 আছে এরকম কোনো মলিকুল নেই বললেই চলে। S3 আছে এরকম কোনো মলিকুল নেই বললেই চলে। আমাদের সিলেবাসে S4 আছে এরকম মলিকুল একটা বা দুটো বা তিনটে পাবি। কোন মলিকুলে S4 আছে এরকম মলিকুল আমাদের সিলেবাসের মধ্যে একটা দুটো কি তিনটে, তাহলে সেই দু তিনটে স্ট্রাকচার আমি যদি মুখস্থ রাখি তাহলে আমি বলবো যে ওই মলিকুলগুলোর S4 আছে। বাকি সবাই কোথায়? না S1 এবং S2, S1 এবং S2। তাহলে বাস্তবে আমি SN চেক করাটা সমস্ত যে আমার কাছে একটু সমস্যাদায়ক, কিন্তু সিগমা আর আই চেক করা তো কোনো প্রবলেমেটিক নেই। তাহলে বাস্তবে আমি শুধু সিগমা এবং আই চেক করব, এটা বাস্তবে শর্টকাট মেথড। কিন্তু যখন থিওরিটিক্যালি খাতায় লিখবো তখন বলবো যে এসএন এর কথা। তাহলে মাথা হয়তো ঘুরছে, অনেক কথা পরপর হচ্ছে বলা, এগুলোকে লিখে লিখে বারবার চোখ বন্ধ করে ভেবে ভেবে বুঝতে হবে। তাহলে আমরা কি বলতে চাচ্ছি, আবার সব মুছে দিয়ে আবার যদি আমরা সামারি করি, যেটা আমরা বলতে চাচ্ছি যে কি হলো কেসটা, যে সিএন, সিগমা, আই আর এসএন এই চারটে আছে। প্রথমে কি বললাম, এই তিনটেই যদি অ্যাবসেন্ট থাকে তাহলে সেই মলিকুল অপটিক্যালি অ্যাক্টিভ। তাহলে এই তিনটেকে থিওরিটিক্যালি আমরা বললাম যে এসএন চেক করা মানে S1, S2, S3, S4 সব চেক করতে হবে। S1 মানেই সিগমা, S2 মানেই আই, এটাকে প্রমাণ করা যায়। তখন আমরা বললাম তাহলে এই দুটোকে চেক করার দরকার নেই, শুধু S1, S2, S3, S4 সব চেক করলেই হলো। কিন্তু সেটা আরো কঠিন কাজ। ফলে থিওরিটিক্যালি যখন কেউ কোশ্চেন করবে তখন আমি বলবো যে এসএন অ্যাবসেন্ট মানেই সেই মলিকুল অপটিক্যালি অ্যাক্টিভ। কিন্তু বাস্তবে আমরা কি বলবো না, সিলেবাসের মধ্যে S3 আছে এরকম মলিকুল নেই বললেই চলে, S4 আছে একটা কি দুটো মলিকুল। সেই একটা দুটোর যদি আমি স্ট্রাকচার মুখস্থ করি তাহলে S4টা আমার হাতের মুঠোয় চলে এলো। তাহলে আমি কি চেক করব? শুধু S1 আর S2। S1 S2 চেক করার দরকার নেই, কারণ S1 মানে সিগমা, S2 মানে আই, এবং সিগমা আই চেক করাটা হচ্ছে সবথেকে সহজ। তাহলে আমি বাস্তবে কোনো মলিকুলের স্ট্রাকচার পেলে সিগমা এবং আই চেক করেই বলবো যে ওই মলিকুলটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে কি হবে না। এটা হচ্ছে বাস্তব কথা। ক্লিয়ার হলো কি এইটা? এইবারে আমরা আসি যে তাহলে সব কিছু মিলিয়ে ঝুলিয়ে আমরা কোথায় এসছি? আমরা এসছি যে এই তিনটেকে অ্যাবসেন্ট হতে হবে, হলেই সেই মলিকুল অপটিক্যালি অ্যাক্টিভ হবে। এখন অপটিক্যালি অ্যাক্টিভ মানে আবার সেই কথাটা, the molecule must be non-superimposable on its mirror image। তাহলে এখন কেউ ভাবছিস যে স্যার তাহলে এই সিএন এর কাজটা কি? সিএন এর একটা কাজ আছে কি না, মলিকুল যখনই আমরা বলছি অপটিক্যালি অ্যাক্টিভকে দুটো ভাগে ভাগ করা যায়, দুটো টার্ম।
একটাকে বলবো অ্যাসিমেট্রিক, আর একটাকে বলবো ডিসিমেট্রিক। একটাকে বলবো ডিসিমেট্রিক, অ্যাসিমেট্রিক আর ডিসিমেট্রিক, এই দুটো টার্মে ভাগ করব। কি তার মানে, কোন মলিকুলে অপটিক্যালি অ্যাক্টিভ মানে সিগমা আই এস এন অ্যাবসেন্ট, এই কথাটা বারবার বলছি। যদি সিএন প্রেজেন্ট থাকে, মানে এরা অ্যাবসেন্ট কিন্তু সিএন প্রেজেন্ট, তখন সেই মলিকুলকে বলবো ডিসিমেট্রিক মলিকুল, ডিসিমেট্রিক মলিকুল। আর যদি সিএনটাও অ্যাবসেন্ট হয়, সিএনও অ্যাবসেন্ট, মানে সিগমা আই এসএন তো অ্যাবসেন্ট ছিলই, সিএনও অ্যাবসেন্ট, তখন সেই মলিকুলকে বলবো অ্যাসিমেট্রিক। কিন্তু অ্যাসিমেট্রিক অপটিক্যালি অ্যাক্টিভ, ডিসিমেট্রিকও অপটিক্যালি অ্যাক্টিভ। এক্সাম্পল হচ্ছে, এইবারে আয়, ধর আমরা এই ধরনের মলিকুলের কথা আমি যদি বলি, এক্সাম্পল মনে কর এইটার নাম হচ্ছে কি আমাদের ল্যাকটিক অ্যাসিড। এই মলিকুলটাতে, এই ধরনের মলিকুল যেখানে এই সেন্টারটাকে আমরা বলবো কাইরাল সেন্টার, কাইরাল সেন্টার, এইটাকে কি আমরা বলবো কাইরাল সেন্টার, এবং যার চারদিকে চারটে লাইগ্যান্ড ডিফারেন্ট, চারদিকে চারটে লাইগ্যান্ড ডিফারেন্ট, এই সেন্টারটাকে বলবো কাইরাল সেন্টার। এই ধরনের মলিকুলের মধ্যে সিগমা আই এস এন সিএন কেউ থাকে না, দে আর অ্যাসিমেট্রিক, এবং এই সেন্টারটাকে বলা হবে কাইরাল সেন্টার। তাহলে আমরা একটা কথাতে এলাম, কোনো একটা পয়েন্ট থেকে চারটে লাইগ্যান্ড বা কার্বনের টেট্রাহেড্রাল জিওমেট্রি, ওই পয়েন্ট থেকে চারটে যে ওর যে লাইগ্যান্ড আছে, চারটে লাইগ্যান্ডই যদি ডিফারেন্ট হয়, দেন the object must be non superimposable on its mirror image, so it is optically active and it do not have sigma ISN and also CN। এবারে CN বলতে গিয়ে একটা কথা বলি, CN মানে কিন্তু C1 এর কথা আমরা বলবো না, এখানে n greater than 1, কারণ পৃথিবীতে সমস্ত মলিকুলে C1 আছে। C1 মানে কি 360/3/1, তাহলে যে কোনো মলিকুলকে 360 ডিগ্রি আমি যদি ঘোরাই, সে তো একই স্ট্রাকচারে আসবেই আসবে। তাহলে সমস্ত মলিকুলে C1 আছে, ওটাকে বাদ দে, C2 থেকে শুরু। তাহলে অ্যাসিমেট্রিক মানে ওর সিগমা আই এস এন সিএন কেউ নেই। ডিসিমেট্রিকের এক্সাম্পল যদি আমি, অনেক এক্সাম্পল আছে, যদি আপাতত এই মলিকুলটার কথা একটু বলি, এই অ্যাক্টিভ, এটাকে বলা হয় অ্যাক্টিভ টার্টারিক অ্যাসিড। এই মাঝখানের পয়েন্টটা, এই পয়েন্টের থ্রু দিয়ে অনলি একটা, এইটা যদি বোর্ডের প্লেনে থাকে, বোর্ডের পারপেন্ডিকুলারে যদি আমি একটা অ্যাক্সিস চালনা করি, এই মলিকুলটাকে যদি নিজের প্লেনে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাই, তাহলে ইনডিস্টিংগুইশেবল স্ট্রাকচার আমরা পেতে পারি। ফলে এইখান থেকে একটা C2 অ্যাক্সিস আছে, কিন্তু এখানে কোনো সিগমা আই এস এন নেই, ফলে এই মলিকুলটা একটা ডিসিমেট্রিক মলিকুলের এক্সাম্পল। অনেক ধরনের ডিসিমেট্রিক মলিকুল আছে, সেগুলো একটু অন্যরকমই, আমরা পরের দিকে সেসব নিয়ে পড়ব। আপাতত জেনে রাখ যে এইটাকে বলছি আমরা অ্যাক্টিভ টার্টারিক অ্যাসিড, এবং দিস ইজ দ্য এক্সাম্পল অফ এ ডিসিমেট্রিক মলিকুল। C2 আছে কিন্তু সিগমা আই এস এন নেই। তাহলে আমরা কি পড়লাম, অ্যাসিমেট্রিক মানে যার এই চারটের মধ্যে কেউ নেই, সেও অপটিক্যালি অ্যাক্টিভ। ডিসিমেট্রিক, সেও অপটিক্যালি অ্যাক্টিভ, চারটের মধ্যে সিগমা আই এস এন অ্যাবসেন্ট কিন্তু সিএন প্রেজেন্ট, এখানে কে আছে C2 আছে। তাহলে এই প্রকার ভেদটা আমরা পড়ে ফেললাম, এবং সিমেট্রি অপারেশনের গুরুত্বটা কি সেটা আমরা বুঝলাম। সিমেট্রি অপারেশন দিয়ে
মানে সিমেট্রি অপারেশনটা অপটিক্যাল অ্যাক্টিভিটির সঙ্গে কিভাবে জড়িত সেটাও আমরা পড়ে ফেললাম খুব ঠান্ডা মাথাতে, একদমও মাথা খুব ঠান্ডা যেন থাকে, গুলিয়ে যেন না যায়। তাহলে আমরা বেসিক্যালি কি বুঝলাম যে কাইরাল খুব সহজ কথায় এরকম যদি কোনো হয় স্ট্রাকচার, মাঝে কার্বন এ বি সি ডি, চারটে অ্যাটমি ডিফারেন্ট এবং এদের ভেতরে আবার কোনো কাইরাল সেন্টার নেই, সেটা আসছি পরে। আপাতত ভাব এরা চারটে ডিফারেন্ট অ্যাটম, তখন চোখ বন্ধ করে আমি বলতে পারি দিস স্ট্রাকচার মাস্ট বি নন সুপারইম্পোজেবল অন ইটস মিরর ইমেজ, সো দিস টাইপ অফ স্ট্রাকচার মাস্ট বি অপটিক্যালি অ্যাক্টিভ এবং এই মলিকুলগুলোকে আমরা বলবো অ্যাসিমেট্রিক আর ডিসিমেট্রিকের বানানটা বই দেখে ভালো করে পড়বি। এটা অ্যাসিমেট্রিক, এর মধ্যে চারটে সিমেট্রি অপারেশনের কেউ নেই, সিগমা আই এস এন সিএন। সিএন মানে C1 কিন্তু নয়, C1 পৃথিবীর সব মলিকুলে আছে, ওটাকে বাদ দিয়ে, ঠিক আছে তো। আর ডিসিমেট্রিক কারা, যার সিএন আছে, মানে অবশ্যই C1টাকে বাদ দিয়ে C2 বা C3 বা এটসেট্রা আছে, কিন্তু সিগমা আই এস এন নেই। তাহলে এইটা হলো গিয়ে আমাদের সামারি করলাম আমরা এই ব্যাপারটা, মানে আমরা অ্যাসিমেট্রিক কাকে বলবো আর ডিসিমেট্রিক কাকে বলবো। তাহলে এক কথাতে কি বলবো, এসএন অ্যাবসেন্ট মানেই অপটিক্যালি অ্যাক্টিভ, এসএন অ্যাবসেন্ট মানেই অপটিক্যালি অ্যাক্টিভ, কারণ এসএন অ্যাবসেন্ট মানে S1 অ্যাবসেন্ট, S2 অ্যাবসেন্ট, S1 মানে সিগমা, S2 মানে আই। তাহলে এসএন অ্যাবসেন্ট মানেই হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ, তাকে দুটো ভাগে ভাগ করলাম, অ্যাসিমেট্রিক আর ডিসিমেট্রিক। তাহলে আমরা মোটামুটি ভাবে এই ব্যাপারটাকে কভার করতে পারলাম। ইনভার্সন সেন্টার বা S2 আছে এরকম কিছু মলিকুলের এক্সাম্পল দেখালাম, হয়তো একটু খটকা লাগছে, প্র্যাকটিস করতেই হবে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখানেই আমরা শেষ করছি এই পার্টটা।